সিমুলেশনটা একটু দেখি যে কোহেরেন্ট সোর্স জিনিসটা কি আর কেন ইন্টারফারেন্স দেখতে কোহেরেন্ট সোর্স লাগে, এটা দেখার জন্য আমরা একটু সিমুলেশনটাতে ব্যাক করি। আমরা তো দেখতে পাচ্ছি যে যদি স্ক্রিনের ওপর দুটো ওয়েভ অপোজিট ফেজে যে মিট করে সব সময়, তাহলে রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউড সবসময়ই ওই পয়েন্টে জিরো থাকবে। কখনো অ্যামপ্লিটিউড জিরোর চেয়ে অন্য ভ্যালু, আবার কখনো জিরো, এরকম হবে না, সবসময় জিরো থাকবে। এবং ওই পার্টিকুলার পয়েন্টটা লাইক দিস, এই যে যেমন এই পয়েন্টটা দেখো, এখানে দুটো ওয়েভ যে 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 পড়ছে তারা সবসময় অপোজিট ফেজে যে পড়ছে। যেমন এটার ক্রেস্টের সাথে এটার ট্রফ, আবার একটু পরে এটার ট্রফের সাথে এটার ক্রেস্ট, আবার একটু পরে এটার ক্রেস্টের সাথে এটার ট্রফ। সবসময়ই এই পয়েন্টে ওয়েভ দুটো অপোজিট ফেজে যেয়ে পড়ছে। কাজে এই দুটো ওয়েভের যে রেজাল্টেন্ট ওয়েভ তার অ্যামপ্লিটিউড সবসময় জিরো হবে। কাজে এই পয়েন্টটা সবসময় ডার্ক থাকবে। কখনো এমন হবে না যে ব্রাইট ডার্ক সুইচিং, এরকম কখনো হবে না। আবার আমরা যদি পাশের এই সিচুয়েশনটা খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে যে ওয়েভ দুটো সবসময় একই ফেজে যেয়ে পড়ছে। মানে দুটোর ক্রেস্ট একসাথে যেয়ে পড়বে, একটু পরে দুটো ট্রফ একসাথে যেয়ে পড়বে, আবার একটু পরে দুটোর ক্রেস্ট একসাথে যেয়ে পড়বে। মানে এই পয়েন্টে এই দুটো ওয়েভ সবসময়ই সেম ফেজে যেয়ে পড়ছে। অ্যাজ এ রেজাল্ট, এই দুটো রেজাল্টেন্ট ওয়েভের যে অ্যামপ্লিটিউড তার ভ্যালুটা সবসময়ই একই থাকবে এবং ম্যাক্সিমাম হবে, এবং ওই পয়েন্টটা সবসময় ব্রাইট থাকবে। কখনো অ্যামপ্লিটিউড এখানে ভ্যারি করবে না। ঠিক আছে? আবার এমনও তো হতে পারে, দেখো এইখানে দুটো ওয়েভ সবসময় এক্স্যাক্টলি অপোজিট ফেজে পড়ছিল, কাজেই অ্যামপ্লিটিউড রেজাল্টেন্ট ওয়েভের জিরো ছিল, কাজে এই পয়েন্টটা পারফেক্টলি ডার্ক। আবার এই পয়েন্টে দুটো ওয়েভ এক্স্যাক্টলি সেম ফেজে পড়ছে, কাজেই রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউড হাইয়েস্ট হবে এবং এই পয়েন্টটা পারফেক্টলি ব্রাইট। এখন এই পজিশন আর এই পজিশন, এই দুটোর মাঝখানে এই জায়গায় দুটো ওয়েভ যে কি মিট করবে না? করবে, তাই তো? করবে। তো এই জায়গায় দুটো ওয়েভ যে পড়বে তারা দেখা যায় ঠিক সেম ফেজেও মিট করে না, আবার ঠিক অপোজিট ফেজেও মিট করে না। তারা অনেকটা এইভাবে মিট করে। আমি যে সিমুলেশনে দেখাচ্ছি, একটু অ্যাডজাস্ট করতে দাও আমাকে, তারপর দেখাচ্ছি। বোঝার ব্যাপার আছে জায়গাটা। এখানে দেখো, এই যে ডট দেখালে বেটার হবে। ওকে, এখানে যদি একটু খেয়াল করি, দুটো ওয়েভকে মার্চ করে দেখালে আরো সবচেয়ে ভালো বোঝা যায়। মার্চ করে দেখাই, এই যে দেখো, এই দুটো ওয়েভ তারা কিন্তু ঠিক সেম ফেজেও মিট করছে না, আবার ঠিক অপোজিট ফেজেও মিট করছে না। কিন্তু যাই করুক, তারা তাদের মধ্যে যে ফেজ ডিফারেন্স, সেই ফেজ ডিফারেন্স সবসময় কনস্ট্যান্ট আছে। ঠিক আছে? এক্স্যাক্টলি সেম ফেজে মিট করলে তাদের ফেজ ডিফারেন্স হবে জিরো, আবার এক্স্যাক্টলি অপোজিট ফেজে মিট করলে তাদের ফেজ ডিফারেন্স হবে 180 ডিগ্রি বা পাই। কিন্তু এই সিচুয়েশন যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে ওয়েভ দুটো এক্স্যাক্টলি সেম ফেজেও মিট করছে না, আবার এক্স্যাক্টলি অপোজিট ফেজেও মিট করছে না। তাদের মধ্যে একটা সার্টেন ফেজ ডিফারেন্স আছে। কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, ফেজ ডিফারেন্সটা থাকলেও সেটা সবসময় কনস্ট্যান্ট আছে। কাজেই তাদের যে রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউড, এই যে তোমরা নিচের ওয়েভটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রেজাল্টেন্ট ওয়েভ, তার অ্যামপ্লিটিউড এক্স্যাক্টলি জিরো না, ম্যাক্সিমামও না, কিন্তু সবসময় একটা ফিক্সড ভ্যালুতে আছে। কাজেই এইভাবে যদি দুটো ওয়েভ স্ক্রিনের ওপর যে পড়ে, এই যে মনে করো এই পয়েন্টে, এই জায়গার কোনো একটা পয়েন্টে, এই জায়গায়, ঠিক আছে, তাহলে ওই জায়গার অ্যামপ্লিটিউড যেহেতু এক্স্যাক্টলি জিরো না, আবার ম্যাক্সিমামও না, কাজেই ওই জায়গায় যেই পয়েন্ট আমরা দেখবো সেটা পুরোপুরি ডার্কও হবে না, পুরোপুরি ব্রাইটও হবে না, হালকা ব্রাইট থাকবে, কারণ অ্যামপ্লিটিউড এক্স্যাক্টলি জিরো না। কথাটা কি বুঝতে পেরেছো? যেমন এখানে পারফেক্টলি ডার্ক, এখানে পারফেক্টলি ব্রাইট। তো ডার্ক থেকে ব্রাইটেস্ট পয়েন্টে কি হঠাৎ করে গেছে, নাকি আস্তে আস্তে ব্রাইটনেস বাড়তে বাড়তে গেছে? আস্তে অল্প আস্তে অল্প গেছে। বেড়ে, রাইট। আস্তে আস্তে কাজেই ব্রাইটনেস বাড়তে আমরা বাড়তে। এই যে সিমুলেশনে যে সিচুয়েশনটা দেখছি, অ্যামপ্লিটিউডের ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট। সেটা ব্রাইটেস্টের মতো হাইয়েস্ট না, ডার্কেস্টের মতো জিরো না, কিন্তু অল্প হলেও অ্যামপ্লিটিউড আছে এবং সেই ভ্যালুটা কনস্ট্যান্ট। কারণ
ওয়েভ দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স থাকলেও সেই ফেজ ডিফারেন্সটা কনস্ট্যান্ট আছে। অ্যাজ এ রেজাল্ট এই দুটো ওয়েভ মনে করো স্ক্রিনের এই জায়গাটাতে মিট করছে, কাজে এই জায়গাটা পারফেক্টলি ডার্ক হচ্ছে না, পুরোপুরি ব্রাইটও হচ্ছে না। ঠিক আছে, বুঝতে পারছো? মানে আমি বলতে যাচ্ছি ফেজ জি স্যার, ডিফারেন্স বুঝতে যদি পারছি। কনস্ট্যান্ট থাকে তাহলে একটা পার্টিকুলার পয়েন্ট সেটা শুরুতে যেই রকম ব্রাইটনেস থাকবে সব সময় একই রকম ব্রাইটনেস থাকবে। এই কথাটাই আমি বলতে যাচ্ছি, কথাটা বুঝতে পারছো কিনা? এবং এই ব্যাপারটা পসিবল যদি সোর্স দুটো, লাইট সোর্স দুটো যাদের থেকে ওয়েভ গুলো আসছে তারা যদি কোহ্যারেন্ট হয়। ঠিক আছে, কোহ্যারেন্ট না হলে প্রবলেমটা কি হয় সেটা একটু আমরা দেখি। কোহ্যারেন্ট না হলে কি প্রবলেমটা হবে সেটা দেখবো এখন আমরা। খেয়াল করে দেখো দুটো ওয়েভ, এই যে দুটো ওয়েভ যে স্ক্রিনের উপর যে পড়ছে, স্টিল করে দেখাই। এই যে মনে করো এই জায়গাটাতে তারা মোটামুটি অপোজিট ফেজে মিট করছে, তাই না? করছে তো? জি স্যার। তাহলে এই জি স্যার। পজিশনে রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউড কি? ঠিক জিরো না হলেও প্রায় জিরো। ঠিক আছে, প্রায় জিরো। আমার কার্সারটা যেখানে আছে। আবার এই জায়গায় ওয়েভ দুটো এক্স্যাক্টলি অপোজিট ফেজে মিট করছে, কাজে এই জায়গায় রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউড এক্স্যাক্টলি জিরো। আবার আমরা যদি এই জায়গাটা চিন্তা করি, এই পজিশন, এখানে ওয়েভ দুটো ঠিক সেম ফেজেও মিট করছে না, আবার ঠিক অপোজিট ফেজেও মিট করছে না, কাজে এই জায়গায় রেজাল্টেড ওয়েভের অ্যামপ্লিটিউড আবার জিরো না, আবার হাইয়েস্টও না। আবার এখানটাতে যদি দেখি তাহলে সেই ওয়েভ দুটোই এক্স্যাক্টলি সেম ফেজে মিট করছে, কাজে রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউড কিন্তু ম্যাক্সিমাম। কাজেই এইভাবে দুটো ওয়েভ যাদের ফেজ ডিফারেন্স কনস্ট্যান্ট থাকছে না তারা কখনো অপোজিট ফেজে মিট করছে, কখনো তারা সেম ফেজে মিট করছে, কখনো আবার তারা একটা সার্টেন ফেজ ডিফারেন্সে মিট করছে, মানে তাদের ফেজ ডিফারেন্সটা কনস্ট্যান্ট থাকছে না। কাজেই রেজাল্টেন্ট ওয়েভ যেটা স্ক্রিনের কোনো পয়েন্টে প্রডিউস হবে পড়বে, সেই ওয়েভটার অ্যামপ্লিটিউড যেহেতু ভ্যারি করছে। কেন ভ্যারি করছে বুঝতে পারছো তো? যেই দুটো ওয়েভ মিট করছে তাদের ফেজ ডিফারেন্স কনস্ট্যান্ট না থাকার কারণে রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউড ভ্যারি করছে। অ্যাজ এ রেজাল্ট ওই পার্টিকুলার পয়েন্টটা যেই পয়েন্টে ওয়েভ দুটো যে পড়ছে সেই পয়েন্টটাই কখনো ডার্ক হবে, কখনো ব্রাইট হবে, কখনো আবার অন্য কোনো ব্রাইটনেস, মানে ঠিক ডার্কও না ঠিক ব্রাইট, মানে তাদের ব্রাইটনেসটা ওই পয়েন্টের ব্রাইটনেসটা ভ্যারি করবে। কথাটা কি বুঝতে পারছো? এই জি ওয়েভ স্যার। দুটো স্ক্রিনের যেই পয়েন্টে যে পড়বে সেই পার্টিকুলার পয়েন্টটার ব্রাইটনেসটাই ফিক্স থাকবে না, কখনো ব্রাইট হবে কখনো ডার্ক হবে। বুঝতে পারছো? স্যার দ্যাট মিন্স হচ্ছে কনসিস্টেন্টলি ইয়াটা হবে না, ডার্ক এবং মানে লাইট। ব্রাইট ডার্ক সুইচিং চলতে থাকবে ওই পয়েন্টে। ঠিক আছে, ঠিক আছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায় ওয়েভ দুটো সব সময়ই সেম ফেজে মিট করছে। সেম ফেজে মিট করছে মানে তাদের ফেজ ডিফারেন্স জিরো এবং সব সময় জিরো। আবার আগের সিচুয়েশনটা, এখানে ওয়েভ দুটো সব সময়ই অপোজিট ফেজে মিট করছে, মানে তাদের ফেজ ডিফারেন্স আছে সেটা হচ্ছে পাই, এবং সব সময়ই ফেজ ডিফারেন্স পাই। কিন্তু সিমুলেশনে এখন যেটা দেখতে পাচ্ছি, এই যে ওয়েভ দুটো মিট করছে তাদের ফেজ ডিফারেন্সটা কনস্ট্যান্ট না, তারা কখনো সেম ফেজ কখনো অপোজিট ফেজ। ঠিক আছে, কাজেই এই অবস্থায় যদি ওয়েভ দুটো কোনো স্ক্রিনের উপর যে পড়ে ওই পার্টিকুলার পয়েন্টটাই কখনো ব্রাইট হবে কখনো ডার্ক হবে, ব্রাইট ডার্ক সুইচিং চলতে থাকবে। এখানে কিন্তু সেই সুইচিংটা হয় না, এখানে এটা সবসময় ডার্ক, আবার এইখানে এটা সবসময় ব্রাইট। বুঝতে পারছো এখন কি বলতে চাচ্ছি? ইয়েস স্যার। আচ্ছা, ইয়েস স্যার। এখন সমস্যা হচ্ছে লাইটের ফ্রিকোয়েন্সি অনেক হাই। এই যে ব্রাইট ডার্ক এই যে সুইচিংটা চলবে সেটা অনেক ফাস্ট রেটে হয়। আমাদের হিউম্যান রিয়াকশনের যে 0.1 সেকেন্ড আমরা জানি তার চেয়েও দ্রুত হয়। আর আমরা যদি কোনো ব্রাইট ইমেজ দেখি সেটা যদি ডার্ক হয়ে আবার ব্রাইট হয় 0.1 সেকেন্ডের চেয়ে কম সময়ে, তাহলে আমরা কিন্তু ডার্ক হয়ে ব্রাইট হওয়াটা বুঝতে পারবো না, আমরা ওইটাকে সবসময় ব্রাইটই দেখব। ওকে, ঠিক আছে। জি স্যার। লাইটের ফ্রিকোয়েন্সি জি অনেক স্যার। হাই হওয়ার কারণে এই ব্রাইট ডার্ক সুইচিংটা অনেক দ্রুত হয়। কাজেই আমরা স্ক্রিনে যদি ওইভাবে দুটো ওয়েভ মিট করে এই জায়গায় যে কখনো সেম ফেজে কখনো অপোজিট ফেজে কখনো সেম ফেজে, তাহলে এই জায়গাটা আমরা
ব্রাইট ডার্ক সুইচিংটা বুঝতে পারবো না, আমরা সবসময় ব্রাইট দেখবো। তো পাশের পয়েন্টেও যদি একইভাবে দুটো ওয়েভ এসে পড়ে, তাহলে ওইটাও ওরকম ব্রাইট দেখবো। তার পাশের পয়েন্টেও যদি ওয়েভ দুটো ওইভাবে এসে পড়ে যে বারবার ব্রাইট ডার্ক সুইচিং হচ্ছে, তাহলেও আমরা ওই পয়েন্টটা ব্রাইটই দেখবো। অ্যাজ এ রেজাল্ট পুরো স্ক্রিনের সব পয়েন্টে দুটো করে ওয়েভ যদি এসে মিট করে এইভাবে কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্সে মিট করছে না, তাহলে পুরো স্ক্রিনটাই আমরা ব্রাইট দেখবো। ক্লাসরুমের হোয়াইট বোর্ডটা আমরা যেরকম দেখি, ক্লাসরুমে আমাদের অনেকগুলো টিউবলাইট আছে না, প্রত্যেকটা টিউবলাইট থেকে বোর্ডের উপর প্রত্যেকটা পয়েন্টে লাইট ওয়েভ যে পড়ে না, তাহলে আমরা ইন্টারফারেন্স জি দেখতে স্যার। পাই না কেন? দেখতে পাওয়ার কথা ছিল তো। দেখতে পাই না কারণ লাইট সোর্স গুলো থেকে যে ওয়েভ গুলো স্ক্রিনে ওই বোর্ডের উপর যে পড়ছে, তাদের ফেজ ডিফারেন্স কনস্ট্যান্ট না। কাজেই প্রত্যেকটা পয়েন্টেই ব্রাইট এবং ডার্ক সুইচিং চলতে থাকে, আমরা সেগুলো সবগুলো পয়েন্টই ব্রাইট দেখি, কাজে আমরা অল্টারনেট ব্রাইট ডার্ক এই রকম প্যাটার্ন দেখতে পাই না। ঠিক স্যার আছে? তাহলে শব্দ যে পয়েন্ট অন সেকেন্ডেরও মানে তাড়াতাড়ি হচ্ছে, এজন্য আমরা ওই হ্যাঁ, ব্ল্যাক হ্যাঁ, এন্ড হোয়াইট হ্যাঁ, সুইচিংটা দেখতে পাই না। হ্যাঁ, যদি জি স্যার। কোহারেন্ট সোর্স হতো তাহলে হতো কি, যেই পয়েন্টে তারা সেম ফেজে মিট করছে তাদের ফেজ ডিফারেন্সটা সব সময় একই থাকতো, মানে জিরো থাকতো, তারা সব সময় সেম ফেজে মিট করতো, ওইটা ব্রাইট দেখতাম। আবার পাশের একটা পয়েন্টে তারা যদি অপোজিট ফেজে মিট করতো, ফেজ ডিফারেন্স কনস্ট্যান্ট থাকতো এবং সব সময়ই সেটা ডার্ক দেখতাম, কোহারেন্ট সোর্স হলো। ঠিক আছে? তার মানে কোহারেন্ট সোর্স মিন করে দুটো ওয়েভ তাদের মধ্যে ফেজ ডিফারেন্স যদি সব সময় কনস্ট্যান্ট থাকে, তাদেরকে বলে কোহারেন্ট সোর্সেস। তাহলে বুঝতেই পারছো, কোহারেন্ট সোর্সেস না হলে ইন্টারফারেন্স দেখা যায় না। বুঝতে পারছো কথাটা? এটাই হচ্ছে কোহারেন্ট সোর্সের নেসেসিটি, যেটা এখানে এক্সপ্লেন করা আছে। এই যে কথাগুলো আমি বললাম, স্যার এই কথাগুলোই এখানে এক্সপ্লেন করা আছে। কোহারেন্ট সোর্সেস না হলে আমরা ইন্টারফারেন্স দেখতে পাবো না। এই যে লাইটের ব্রাইট ডার্ক যে সুইচিংটা হয়, সেটা 10⁻⁻8 সেকেন্ডের মধ্যেই হয় অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে? আর আমাদের হিউম্যান রিয়াকশন মাত্র 0.1 সেকেন্ড, তার চেয়ে অনেক কম সময়ের মধ্যেই সুইচিংটা হয়। সেই জন্য আমরা ইন্টারফারেন্স দেখতে পাই না কোহারেন্ট সোর্স না হলে। আর কোহারেন্ট সোর্স কাকে বলে? মেইন পয়েন্ট হচ্ছে দুটো ওয়েভ তাদের মধ্যে ফেজ ডিফারেন্স থাকতে পারে, সেটা যদি কনস্ট্যান্ট থাকে তাদেরকেই বলে কোহারেন্ট সোর্সেস। তার সাথে আরো দুটো কথা বলা যায়, যে লাইট ওয়েভ দুটোর ফ্রিকোয়েন্সি সেম থাকবে, অ্যামপ্লিটিউড এক্স্যাক্টলি সেম হলে ভালো, না হলেও অ্যামপ্লিটিউডের ডিফারেন্সটা কম থাকতে হবে। সো আমরা একবারে বলতে পারি লাইট ওয়েভস coming from different sources, if the light waves coming from different sources have same frequency, nearly same amplitude, and the most important point, constant phase difference, then those light waves will be, light sources will be called coherent light sources. And what is the necessity of coherent source to observe interference? Here is the explanation, as I told you already. বলো, কেউ কিছু একটা বলতে যাচ্ছিল। স্যার এরকম যদি কনস্ট্যান্ট না থাকে ফ্রিকোয়েন্সি, আমরা অলওয়েজ ব্রাইট কালার কেন দেখবো, ডার্ক কেন দেখবো না? কারণ ব্রেনের মধ্যে ব্রাইট ইমেজের ইফেক্টটা থেকে যায়, সেই জন্য ডার্কের ইমেজের ইফেক্টটা থাকে না। যদি উল্টোটা হতো, ডার্কের ইম্প্যাক্টটা থেকে যায়, তাহলে আমরা ডার্ক দেখতাম পুরো। বুঝতে পেরেছো? জি স্যার, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমার মনে হয় তোমরা জিনিসটা ক্লিয়ার। নাও উই আর গোইং টু ডিসকাস দ্য কন্ডিশনস ফর ইন্টারফারেন্স অফ লাইট। আমরা কিন্তু একটু আগে টপিকটা ডিসকাস করলাম, যেটা হচ্ছে কোহারেন্ট সোর্স কেন লাগে ইন্টারফারেন্স দেখতে গেলে। আর এখন ডিসকাস করছি ইন্টারফারেন্স দেখতে গেলে কি কি কন্ডিশনস ফুলফিল করতে হয়। প্রথম কন্ডিশনটাই হচ্ছে লাইট ওয়েভস যেগুলো ইন্টারফারেন্স ক্রিয়েট করবে তারা কোহারেন্ট হতে হবে। কোহারেন্ট হতে হবে মানে কি? কোহারেন্ট হতে হবে মানে হচ্ছে এই তিনটা কন্ডিশন ফুলফিল করতে হবে। ঠিক আছে? দেখো স্টুডেন্টরা মিক্স আপ করে ফেলে, এক্সামে কোয়েশ্চেন আসছে যে এক্সপ্লেইন দ্য কন্ডিশনস ফর ইন্টারফারেন্স অফ লাইট, তো তারা এক্সপ্লেইন করে কোহারেন্ট সোর্সের নেসেসিটি। না, কোহারেন্ট সোর্স হচ্ছে একটা কন্ডিশন যেটা ইন্টারফারেন্স দেখতে গেলে লাগবে। ঠিক আছে? যেটা প্রথম পয়েন্টে বলা আছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে লাইট ওয়েভস মাস্ট বি প্রপাগেটেড ইন দ্য সেম ডিরেকশন, মানে দুটো ওয়েভ একই ডিরেকশনে যেতে হবে। একটা ওয়েভ যদি বাম থেকে ডানে যায়, আরেকটা ওয়েভ যদি নিচে থেকে ওপরের দিকে যায়, দুটো ওয়েভ তো মিটই করবে না, তাহলে ইন্টারফারেন্স কিভাবে ক্রিয়েট করবে, তাই না? ঠিক আছে? দুটো ওয়েভ একই দিকে যেতে হবে, যদি এক্স্যাক্টলি সেম দিকে নাও যায় তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কম থাকতে হবে। মনে করো একটা এদিকে গেল আর একটা এদিকে গেল, দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা কম, তাহলেও ইন্টারফারেন্স পসিবল। এটাই এখানে বলা হচ্ছে সেকেন্ড পয়েন্টটা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে
লাইট ওয়েভস মাস্ট পাস দ্য পয়েন্ট অ্যাট দ্য সেম টাইম। দুটো ওয়েভ একই সময়ে কোনো পয়েন্টের উপর যে পড়তে হবে। একটা ওয়েভ একবার ফেললে তারপর এটা ব্লক করে দিয়ে আরেকটা ওয়েভ ফেললে তাহলে তো ইন্টারফারেন্স হবে না, তাই না? মনে করো তুমি একজনের সাথে মিটিং করতে যাচ্ছ, তুমি গেলে সকাল 8টায় আর সে গেল বিকাল 5টায়, তাহলে হবে মিটিং? দুজন তো একই সময় যেতে হবে, তাই না? এরকম আর কি ব্যাপারটা। 4 নম্বর পয়েন্ট হচ্ছে দ্য ওয়েভস মাস্ট হ্যাভ সেম স্টেট অফ পোলারাইজেশন, মানে হচ্ছে একটা ওয়েভের ভাইব্রেশন, এটা একটু ফেস টু ফেস দেখাতে পারলে ভালো হতো, আমি বোঝানোর চেষ্টা করছি। কি চলে আসলো এটা আবার? হ্যাং হয়ে গেল নাকি? ওকে, দেখতে পাচ্ছি স্ক্রিন? জি স্যার। আচ্ছা, ইয়েস স্যার। দেখো আমরা এই যে যে কোনো একটা ওয়েভের রেড ওয়েভটা চিন্তা করো, তার ভাইব্রেশন যদি চিন্তা করি, সেটা আমাদের যে স্ক্রিন, এর ভাইব্রেশনটা সেই স্ক্রিনে আছে, তাই না? মানে আমাদের স্ক্রিনটাই হচ্ছে তার ভাইব্রেশনাল প্লেন। অন্য কোনো দিকে কি এটা ভাইব্রেট করছে রেড ওয়েভটা? না স্যার। তাহলে এটা একটা পোলারাইজড ওয়েভ। হ্যাঁ, তার প্লেন অফ ভাইব্রেশন হচ্ছে আমাদের স্ক্রিনটা। তো কোনো ওয়েভের ভাইব্রেশন একটা সিঙ্গেল প্লেনে থাকলে সেই ওয়েভটাকে বলে পোলারাইজড ওয়েভ। পোলারাইজেশন নিয়ে আমরা ডিটেল ডিসকাস করবো, আমাদের টপিকে আছে, সিলেবাসে আছে। আপাতত এটাই আমরা বুঝলাম। এইরকম একটা ওয়েভের সাথে যদি অন্য প্লেনে ভাইব্রেট করছে ওরকম একটা ওয়েভ আমরা ইন্টারফারেন্স ঘটাতে চাই, সেটা হবে না। দুটোর ভাইব্রেশন একই প্লেনে থাকতে হবে, ওইটাই বলতে যাচ্ছে। ঠিক আছে, লাইট ওয়েভস মাস্ট হ্যাভ সেম স্টেট অফ পোলারাইজেশন। ক্লিয়ার কথা? স্যার বুঝিনি। মানে তুমি আগে এটা বোঝো, রেড ওয়েভটার প্লেন অফ ভাইব্রেশন কোনটা? আমাদের স্ক্রিনটা না? এটা যে ভাইব্রেট করছে, মানে এই যে এই পার্টিকেল গুলো রেড ওয়েভের কারণে, এই যে পার্টিকেল গুলো, সেগুলো কি আপ ডাউন ভাইব্রেট করছে না এইভাবে? জি স্যার। তাহলে এই আমাদের স্ক্রিনটাই কি এই ওয়েভের প্লেন অফ ভাইব্রেশন না? হ্যাঁ হ্যাঁ। এখন আরেকটা ওয়েভের কথা চিন্তা করো, যার জন্য পার্টিকেল গুলো তোমার দিকে বা আমার দিকে ভাইব্রেট করছে, সেই ওয়েভের প্লেন অফ ভাইব্রেশনটা কি এটার মতো? না স্যার, এটার মতো হবে না। হ্যাঁ, তাহলে ওই আলাদা হবে ধরনের এটা। দুটো ওয়েভের ইন্টারফারেন্স হবে না, দুটোর প্লেন অফ ভাইব্রেশন একই দিকে থাকতে হবে, মানে দুটোর পোলারাইজেশন স্টেট সেম হতে হবে, সেটাই বলতে হচ্ছে। এখন ক্লিয়ার? জি স্যার, মোটামুটি। আবার মোটামুটি কেন, পুরোপুরি না কেন? মানে ইমাজিন করো এমন একটা, ফেস টু ফেস ক্লাসে বোঝালে আমি হাত দিয়ে দেখাতে পারতাম। এমন একটা ওয়েভের কথা চিন্তা করো যেটার ভাইব্রেশনটা এই ওয়েভের সাথে পারপেন্ডিকুলারলি আছে, মানে ওই ওয়েভের জন্য এই পার্টিকেল গুলো আমাদের দিকে বা আমাদের অপোজিট দিকে ভাইব্রেট করবে। বুঝতে পারছো? মানে স্ক্রিন থেকে আমাদের দিকে বা স্ক্রিন থেকে আমাদের উল্টো দিকে ভাইব্রেট করবে। এখন বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। 90 অ্যাঙ্গেলে সরি, 90 ডিগ্রি। এক্স্যাক্টলি এই রেড ওয়েভের ভাইব্রেশনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, রাইট। বুঝতে পেরেছো তুমি? তাহলে ওরকম দুটো ওয়েভের ইন্টারফারেন্স হবে না, ঠিক আছে? দুটো ওয়েভের প্লেন অফ ভাইব্রেশন একই দিকে থাকতে হবে, এটাকে বলা হচ্ছে লাইট ওয়েভস মাস্ট হ্যাভ সেম স্টেট অফ পোলারাইজেশন। ক্লিয়ার? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে এটা গেলে এই কন্ডিশনটা। আর লাইট ওয়েভ যারা ইন্টারফারেন্স ঘটাবে তারা মনোক্রোম্যাটিক হবে অথবা নিয়ারলি মনোক্রোম্যাটিক হতে হবে। মনোক্রোম্যাটিক লাইট ওয়েভ মানে কি? সিঙ্গেল ওয়েভলেংথ লাইট। ঠিক আছে, দুটোর ওয়েভলেংথ এর ভ্যালু সেম হতে হবে অথবা কাছাকাছি ভ্যালুর হতে হবে, তাহলে ইন্টারফারেন্সটা বেটার অবজার্ভ করা যাবে। এই হচ্ছে মোটামুটি 5টা পয়েন্টস। তাহলে আপ টু নাও কি কি ডিসকাস করলাম আজকের ক্লাসে? যে হোয়াট ডু ইউ মিন বাই হোয়াট ইজ কোহারেন্ট সোর্সেস, হোয়াট আর কোহারেন্ট সোর্সেস, and what is its necessity to observe interference of light. Next we discussed what are the conditions for interference of light. ঠিক আছে, এখন আমরা ইয়াংস ডাবল স্লিটস এক্সপেরিমেন্টাল সেটআপ ইউটিলাইজ করে আমরা ব্রাইট আর ডার্ক ফ্রিঞ্জের জন্য কন্ডিশনস কি কি, মানে দুটো ওয়েভ যারা স্ক্রিনের উপর যে পড়ছে স্ক্রিনের ডিফারেন্ট পয়েন্টসে, তাদের ফেজ ডিফারেন্স কত কত হলে ব্রাইট ফ্রিঞ্জ ফর্ম করবে, পাথ ডিফারেন্স কত কত হলে, পাথ ডিফারেন্স মানে পথ পার্থক্য, কত কত হলে ব্রাইট ফ্রিঞ্জ ফর্ম করবে অ্যান্ড ডার্ক ফ্রিঞ্জ ফর্ম করবে, সেই কন্ডিশনস গুলো বের করব। তার এই কন্ডিশন বের করতে গেলে এই শীটটা অলরেডি আমি ক্লাসরুমে পোস্ট করেছি, আমাদের ইন্টেন্সিটির এই এক্সপ্রেশনটা আগে জানতে হবে, এটা আগে ডিরাইভ করবো। ঠিক আছে, তার মানে দাঁড়াচ্ছে আমরা ইয়াংস ডাবল স্লিটস এক্সপেরিমেন্টাল সেটআপের জন্য ইন্টেন্সিটির এক্সপ্রেশন ডিরাইভ করবো প্রথমে।
এবং এই এক্সপ্রেশনটা ইউটিলাইজ করেই আমরা ব্রাইট এবং ডার্ক ফ্রিঞ্জের কন্ডিশনস বের করব। ক্লিয়ার কথা? এই কোয়েশ্চেনটা কিন্তু এক্সামে প্রায় আসে, যে ডিরাইভ অ্যান এক্সপ্রেশন অফ ইন্টেন্সিটি ফর ইয়াংস ডাবল স্লিটস এক্সপেরিমেন্ট, অথবা ডাইরেক্ট এই কোয়েশ্চেনটা দিয়ে বলে যে ডিরাইভ দিস ইকুয়েশন হোয়ার দ্য সিম্বলস হ্যাভ দেয়ার ইউজুয়াল মিনিং। ওকে, এ হচ্ছে আমাদের টার্গেট। আমার সাথে সাথে তোমরা একটু খাতায় লিখো, তাহলে বুঝতে সুবিধা হবে। সেই জন্য আমরা একটা ডায়াগ্রাম ফলো করব। এই ডায়াগ্রামটার এক্সপ্লেনেশন এখানে দেয়া আছে, আমি তোমাদের ভার্বালি এক্সপ্লেইন করছি। কনসিডার করছি দুটো স্লিট এ আর বি থেকে লাইট ওয়েভ, স্লিট থেকে একটা স্ক্রিন ক্যাপিটাল ডি ডিস্টেন্সে আছে, এবং স্লিট দুটোর মাঝখানে সেপারেশন হচ্ছে স্মল ডি, যেটাকে স্লিট সেপারেশন বলে। এমন দুটো স্লিট থেকে স্ক্রিনের ওপর লাইট ওয়েভ, আমরা তো অলরেডি বুঝতেই পারছি লাইট ওয়েভ এরকম পি পয়েন্টে যেয়ে পড়বে। শুধু তাই না, এখান থেকে লাইট ওয়েভ স্ক্রিনের অন্য পয়েন্টস গুলোতে যেয়েও মিট করবে, তাই তো? তা আমরা ধরে নিচ্ছি ফর দিস মোমেন্ট দুটো লাইট ওয়েভ, যেটা একটা এ স্লিট থেকে আর একটা বি স্লিট থেকে স্ক্রিনের পি পয়েন্টে যে মিট করছে, ঠিক আছে? এই পি পয়েন্টে দুটো ওয়েভ সেম ফেজেও পড়তে পারে, মানে এই যে এইরকম সিচুয়েশন। আমরা যদিও পি পয়েন্টটা এরকম উপরে এরকম জায়গায় দেখাচ্ছি, কিন্তু অন্য পয়েন্টেও তো দুটো ওয়েভ যে যে মিট করবে, ঠিক না? আপাতত আমরা পি পয়েন্টটা এরকম জায়গায় দেখাচ্ছি, আমার ইচ্ছা আমি দেখালাম, ইন্ডিপেন্ডেন্টলি দেখালাম। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এ থেকে যে ওয়েভটা পিতে যে পড়ছে তার ওয়েভ ইকুয়েশনটা আমি লিখলাম। আমার সাথে সাথে একটু খাতায় লিখলে ভালো হয়। Z1 ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এই দুটো কোহ্যারেন্ট সোর্সেস, ঠিক আছে, কনসিডার করছি। এ থেকে যে ওয়েভটা পিতে যে পড়ছে তার ওয়েভ ইকুয়েশন আমি লিখছি Z1 ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। তোমরা নর্মালি একটা ওয়েভ ইকুয়েশন কিভাবে লিখো? Y1 ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস থেটা, এইভাবে লিখো না? আমি Z1 দিয়ে লিখেছি, সমস্যা নাই তো, তাই না? Z1 ইকুয়াল না টু এ স্যার, সমস্যা সাইন নেই। ওমেগা টি। এখানে এ হচ্ছে ওই ওয়েভটার অ্যামপ্লিটিউড, বিস্তার, আর ওমেগা হচ্ছে তার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, কৌণিক কম্পাঙ্ক। ধরে নিচ্ছি বি থেকে যে ওয়েভটা পিতে যে পড়ছে তার সাথে এ থেকে যে ওয়েভটা যাচ্ছে তার একটা ফেজ ডিফারেন্স আছে। সেই ফেজ ডিফারেন্স যদি আমি ডেল্টা বলি, তাহলে বি থেকে পিতে যে ওয়েভটা যে পড়ছে তার ওয়েভ ইকুয়েশন আমি কি লিখবো? সেটা Z2 লিখছি, দ্যাট ইজ এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। মানে এই দুটো ওয়েভের মধ্যে একটা ফেজ ডিফারেন্স আছে ডেল্টা যদি ধরি, তাহলে এটার ফেজ অ্যাঙ্গেল যদি ওমেগা টি বলি, তাহলে অবশ্যই এটার ফেজ অ্যাঙ্গেল আমি ওমেগা টি বলবো না, সেটা ওমেগা টি প্লাস ডেল্টা বলবো, তাই না? যেহেতু এই দুটো ওয়েভ কোহারেন্ট সোর্সেস থেকে এসছে, কাজেই এর অ্যামপ্লিটিউড যা এর অ্যামপ্লিটিউডও তাই, এর ফ্রিকোয়েন্সি যা এর ফ্রিকোয়েন্সিও তাই, কিন্তু দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স আছে, সেই জন্য এটা এইভাবে লিখছি। এখন পি তে যেহেতু দুটো ওয়েভ একসাথে মিট করছে, তাহলে পি পয়েন্টে তাদের রেজাল্টেন্ট ওয়েভ ফর্ম করবে, লব্ধি তরঙ্গ ফর্ম করবে। সেই লব্ধি তরঙ্গের সমীকরণ কিভাবে পাবো? এই দুটোর তরঙ্গের সমীকরণকে তরঙ্গের উপরিপাতন নীতি অনুযায়ী যোগ করলেই পাওয়া যাবে। সেই জন্য আমরা যোগ করছি। তোমরা পড়ে এসেছিলে এইচএসসি তে y ইকুয়াল টু y1 প্লাস y2, আমি z দিয়ে লিখেছি, কাজে z ইকুয়াল টু z1 প্লাস z2। এখন z1 এর ভ্যালু বসাবো, which is this one, z2 এর ভ্যালু বসাবো, which is this one। বসালে আমার এই লাইনটা আসবে, ঠিক আছে? ক্লাস রেকর্ডে আছে, শীট তোমরা পেয়েছো, আমি ক্লাসে এক্সপ্লেইন করে দিচ্ছি। এখন আমার সাথে অথবা পার্সোনালি বাসায় অবশ্যই এটা প্র্যাকটিস করতে হবে। তাহলে এ সাইন ওমেগা টি রইলো, আর এখানে এ সাইন, এই দেখো সাইন এ প্লাস বি ফর্মুলায় যদি আমরা স্প্লিট করি, তাহলে আমি এইটাকে এইভাবে লিখতে পারি, ঠিক আছে? এইটা বাইরে একটা এ মাল্টিপ্লাইড ছিল, সেই এটা দুটো টার্মের সাথেই চলে আসবে, এই লাইনটা এলো। এখন আমরা যদি এইটা আর এটা থেকে কি কমন নেওয়া যায় দেখো তো, প্রথম দুটো টার্ম থেকে কি কমন নেওয়া যায়? a sin omega t. ভেরি গুড, এ সাইন ওমেগা এ সাইন ওমেগা টি কমন নিয়েছি, তাহলে এই লাইনটা আসবে, ঠিক আছে? ভেরি ভেরি সিম্পল স্টেপস। আর থার্ড টার্মটা রইল। ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসের সুবিধার জন্য আমরা, খেয়াল করো, এ আর 1 প্লাস কস ডেল্টা, যেগুলোতে টি টার্মটা নেই, খেয়াল করেছো? এ আর 1 প্লাস কস ডেল্টা, এতটুকু টার্মকে ধরে নিলাম আর কস থেটা, এটাকে একটা ইকুয়েশন নাম্বার দেয়া হলো। আর সেকেন্ড এখান থেকে এ, এখানেও টি টার্ম যেগুলোতে নেই, আর সাইন ডেল্টা,
এই দুটোকে একসাথে ধরে নিচ্ছে, এই যে এখানে ধরে নিচ্ছি আর সাইন থেটা, এটাকে একটা ইকুয়েশন নাম্বার দিলাম। এটা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসের কনভেনিয়েন্সের জন্য ধরে নিচ্ছি। তাহলে এই দুটো কনসিডারেশন এখন যদি এই ইকুয়েশনে আমরা ইমপ্লিমেন্ট করি, তাহলে দেখো তো এই লাইনটা আসে কিনা, একটু চেক করো। তাহলে এখান থেকে যদি আর কমন নেই, তাহলে খেয়াল করো তো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাই না? একটা ফর্মুলা সাইন এ প্লাস বি, ঠিক আছে? ঠিক আছে, এটা জি আসবে। স্যার। তাহলে এই যে একটা ইকুয়েশন পাচ্ছে, এটা হচ্ছে ওই যে দুটো ওয়েভের রেজাল্টেন্ট ওয়েভের যে ইকুয়েশন, সেটা এটা হচ্ছে লব্ধি তরঙ্গের সমীকরণ, পি পয়েন্টে যে দুটো ওয়েভ যে মিট করছে। দেখো তো y ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস থেটা, এই প্যাটার্নের ইকুয়েশন, তাহলে এটা একটা ওয়েভ ইকুয়েশন। এই ওয়েভটার অ্যামপ্লিটিউড কত, বিস্তার কত? R এক্স্যাক্টলি। তাহলে এটা আমরা কনফার্ম হলাম। এখন আর এর ভ্যালু আমরা বের করব কিভাবে? ইকুয়েশন 2 মানে এটা, আর ইকুয়েশন 3 মানে এইটা, এই দুটোকে স্কোয়ার করে যোগ করে দেবো, যেটা এখানে করা আছে। স্কোয়ার করে যোগ করলে প্রথম লাইনটা আসবে এইরকম। ঠিক আছে, এটা কিভাবে আসলো বুঝতে পারবে, তোমরা খাতায় লিখলেই বুঝতে পারবে। সেটার পেছনে এই মুহূর্তে টাইম নষ্ট করতে যাচ্ছি না, ক্লাস রেকর্ড বড় হয়ে যাবে। এই লাইনটা আসলো, এবার একটু কনসেন্ট্রেট করো, একটু কনসেন্ট্রেট করো। এখানে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করলাম, স্প্লিট করবো আর কি। এ প্লাস বি হোল স্কোয়ার, বাইরে একটা এ স্কোয়ার আছে, এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় স্প্লিট করে এই এ স্কোয়ার দিয়ে যদি মাল্টিপ্লাই করে দেই, তাহলে এই লাইনটা, সরি, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় স্প্লিট করে দিয়ে এ স্কোয়ার যদি কমন নিয়ে নিই, তাহলে এরকম আসে। এখান থেকে ভেতরে এই জায়গাটা এরকম আসে, ক্যালকুলেট করে দেখবা, তোমরা স্টেপগুলো লিখলেই বুঝতে পারবে। তাহলে 2 কমন নিয়ে নিলে আলটিমেটলি লাইনটা আসে এইরকম। এইবার একটু বোঝার ব্যাপার আছে, এই জায়গাটা দেখো, তার আগেরটুকু পারবে তোমরা। 1 প্লাস কজ 2a, ট্রিগোনোমেট্রিক একটা ফর্মুলা ছিল, 1 cos প্লাস square কজ theta। 2 cos 2 cos theta. স্কয়ার থেটা। 1 প্লাস কজ 2a ছিল 2 কজ স্কোয়ার এ। তাহলে 1 প্লাস কজ ডেল্টা, এটাকে কি লিখবো আমরা? 2 কজ স্কোয়ার 2 Theta by cos 2. স্কয়ার ডেল্টা বাই cos 2। square theta by 2 ডেল্টা বাই 2, ঠিক আছে? delta by 2. এক্স্যাক্টলি, তাহলে এটা আসবে ফাইনালি, হুইচ ইজ দ্য ভ্যালু অফ আর স্কোয়ার। আবার অ্যামপ্লিটিউডের স্কোয়ারটাই তো ইন্টেন্সিটি, তাই না? অ্যামপ্লিটিউডের স্কোয়ারই তো ইন্টেন্সিটি, আমাদের অ্যামপ্লিটিউড হচ্ছে আর, তার স্কোয়ারের ভ্যালু পাচ্ছে আমরা 4a স্কোয়ার কজ স্কোয়ার ডেল্টা বাই 2, দ্যাট ইজ দ্য ইন্টেন্সিটি। তাহলে আলটিমেটলি ইন্টেন্সিটি at point P because of the meeting of these two waves, that should be equal to I, and this is obviously equal to 4a square cos square delta by 2. Clear? ঠিক আছে? ইয়েস জি স্যার। হ্যাঁ, এই যে ডেরিভেশনটা হলো। এখন আমি যদি দুটো ওয়েভ এই জায়গায় মিট করছে চিন্তা করি, তাহলে সেইখানে আমি পি পয়েন্টটা কনসিডার করব, তার জন্য ইন্টেন্সিটির এক্সপ্রেশনও ওইটাই। দুটো ওয়েভ এখানে কনসিডার করি, তার জন্য ইন্টেন্সিটির এক্সপ্রেশন ওইটাই, মানে এটা হচ্ছে ইন্টেন্সিটির জেনারেল এক্সপ্রেশন যে কোনো দুটো ওয়েভের জন্য যারা স্ক্রিনের যে কোনো পয়েন্টে মিট করছে। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো, আমাদের যেই দুটো ওয়েভ স্ক্রিনের কোনো পয়েন্টে মিট করছে, প্রত্যেকটা ওয়েভের অ্যামপ্লিটিউড ছিল এ, এবং এই অ্যামপ্লিটিউডটা তো কনস্ট্যান্ট, কারণ তারা কোহ্যারেন্ট সোর্সেস। ঠিক আছে, তাহলে এখানে ইন্টেন্সিটির যে এক্সপ্রেশন আমরা পাচ্ছি, এর মধ্যে যে এ আছে সেটা তো ভ্যারি করছে না, 4ও তো ভ্যারি করছে না। তার মানে এই পুরো 4a স্কোয়ার টার্মটা ফিক্সড, তার ভ্যালুটা ফিক্সড। কিন্তু ইন্টেন্সিটির এই যে এক্সপ্রেশনটা স্ক্রিনের সবগুলো পয়েন্টে যে ওয়েভগুলো মিট করছে সবগুলো পয়েন্টের জন্য, তাহলে প্রত্যেকটা ব্রাইট আর প্রত্যেকটা ডার্ক ফ্রিঞ্জের ইন্টেন্সিটি কি একই? না স্যার। একই না তো। তাহলে এক একটা ফ্রিঞ্জের ইন্টেন্সিটি যদি এক এক রকম হয়, তাহলে অবশ্যই ইন্টেন্সিটির ভেরিয়েশন আছে। তাহলে 4a স্কোয়ার টার্মটা যদি ভ্যারি না করে, তাহলে ডার্কের ইন্টেন্সিটি 0, ব্রাইটের ইন্টেন্সিটি ম্যাক্সিমাম, তাহলে সেটার ভেরিয়েশনটা কার উপর ডিপেন্ড করবে?
স্যার 10 আবার তো করবো না। এক্স্যাক্টলি, ভেরি গুড। ডেল্টার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তাহলে এই ডেল্টার ভ্যালুগুলো এক এক ফ্রিঞ্জের জন্য এক এক রকম হবে, সেই ভ্যালুগুলোই আমরা এখন বের করব। ফার্স্ট অফ অল আমরা ব্রাইট ফ্রিঞ্জের কন্ডিশন বের করব। ম্যাক্সিমা মানে ব্রাইট ফ্রিঞ্জ, হ্যাঁ। কন্ডিশনস অফ ব্রাইট ফ্রিঞ্জেস আর ম্যাক্সিমা, ম্যাক্সিমামের প্লুরাল হচ্ছে ম্যাক্সিমা। ব্রাইট ফ্রিঞ্জ তো একটা না, অনেকগুলো, এই জন্য ম্যাক্সিমা লেখা হচ্ছে। এখন আমাকে বলো তো ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কখন হবে, যদি এই স্যার যখন টার্মটার ভ্যালু এটা ম্যাক্সিমাম ইকুয়াল হয়। টু 1 হবে। জি স্যার। 0 হবে যখন এই এটা টার্মটার ভ্যালু যদি ম্যাক্সিমাম হয় তাহলে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হবে। আর এই টার্মটার ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 1, স্কোয়ার আছে। এই টার্মটার ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 1। কজ স্কোয়ার ডেল্টা বাই 2 যদি 1 হয় তাহলে কজ ডেল্টা বাই 2 হতে পারে প্লাস অর মাইনাস 1। ক্লিয়ার কথাটা? জি স্যার। আর তখন এটার ভ্যালু যদি 1 হয় তখন ইন্টেন্সিটির ভ্যালু কত হয়? 4a স্কোয়ার। 0 এর কথা। না, এটার 0 ভ্যালু যদি 1 হয়, সিলেক্টেড টার্মটা কজ স্কোয়ার ডেল্টা 4a বাই 2, স্কোয়ার। এটার ভ্যালু 4a 1 স্কয়ার হলে আছে। ইন্টেন্সিটি ভ্যালু হয় 4a স্কোয়ার। 4 আর a সেটাই square। ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, ম্যাক্সিমাম আসবে সেটাই। সেটাকে আই ম্যাক্স বলছি। সো লাইনটা তুমি এইভাবে লিখতে পারো, maximum intensity will be I max equal to 4a square only if cos delta by 2 equal to plus or minus 1। ঠিক আছে। আর তাহলে cos delta by 2 যদি প্লাস অর মাইনাস 1 হতে হয় তাহলে cos delta by 2 হতে হবে হয় cos 0, তার ভ্যালু হচ্ছে 1, অথবা cos পাই, তার ভ্যালু হচ্ছে -1, অথবা cos 2 পাই যার ভ্যালু হচ্ছে 1, অথবা cos 3 পাই যার ভ্যালু হচ্ছে -1। এভাবে আমি লিখতেই থাকতে পারি, তাই না? ইন জেনারেল লিখতে পারি cos n পাই, ঠিক না? ইন জেনারেল where n equal to জি 0 স্যার। 1 2 3 and so on। n এর ভ্যালু যদি এখানে 0 বসাও তাহলে cos 0, n এর ভ্যালু 1 বসালে cos পাই, n এর ভ্যালু 2 বসালে cos 2 পাই, n এর ভ্যালু 3 বসালে cos 3 পাই, এভাবে চলবে। ঠিক আছে। তাহলে আলটিমেটলি পাচ্ছি cos delta by 2 ইকুয়াল টু এই ভ্যালুগুলো। তাহলে বোথ সাইড থেকে যদি cos ফাংশনটা ইলিমিনেট করে দেই তাহলে ডেল্টা বাই 2 সমান আসবে 0, পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 5 পাই, 6 পাই, আপ টু n পাই। তাহলে ডেল্টা কত, দশা পার্থক্যটাই আমাদের দরকার। তাহলে এই 2টা ডান দিকে চলে যাবে না? এই 2টা Yes. ডান দিকে চলে যাবে, সেটা 0-র সাথে মাল্টিপ্লাই করলে 0 আসে, পাই এর সাথে মাল্টিপ্লাই করলে 2 পাই আসে, 2 পাই এর সাথে মাল্টিপ্লাই করলে 4 পাই আসে, 3 পাই এর সাথে মাল্টিপ্লাই করলে 6 পাই আসে। তাহলে n পাই এর সাথে মাল্টিপ্লাই করলে কি 2n পাই আসবে। তো আমি একটু রিঅ্যারেঞ্জ করে লিখেছি, ডেল্টা ইকুয়াল টু 0, 1 ইন্টু 2 পাই, 2 ইন্টু 2 পাই, 3 ইন্টু 2 পাই, 4 ইন্টু 2 পাই, আপ টু n ইন্টু 2 পাই। তাহলে দেখা যাচ্ছে দুটো ওয়েভের মধ্যে ফেজ ডিফারেন্স যদি 0 হয়, মানে কোনো ফেজ ডিফারেন্স যদি না থাকে, অথবা থাকলে সেটা যদি 2 পাই এর হোল নাম্বারের মাল্টিপল হয়, 2 পাই এর পূর্ণ সংখ্যার গুণিতক হয়, 1 ইন্টু 2 পাই, 2 ইন্টু 2 পাই, 3 ইন্টু 2 পাই, মানে 1 2 3 4 এগুলো কি পূর্ণ সংখ্যা, তাহলে ওই ওয়েভ দুটো স্ক্রিনের যে পয়েন্টে মিট করবে ওই পয়েন্টটা ব্রাইট হবে। বুঝতে পারছো Yes, sir. Yes, সবাই? sir. So these are the conditions of bright fringes with respect to phase difference। এটা আমরা বের করলাম। এক্সামে কোয়েশ্চেন আসতে পারে যে in the case of Young's double slits experiment show that when the phase difference between two waves is whole number multiple of the phase difference between the two waves is whole number multiple, then those waves will produce a bright fringe। তার মানে তুমি এইটা ডিরাইভ করবা, তারপরে এই কন্ডিশনটা বের করবা, তারপরে কনক্লুশনটা লিখবে। ক্লিয়ার? ক্লিয়ার কথাটা? জি Yes, স্যার। sir. আচ্ছা, ফেজ ডিফারেন্সের সাথে পাথ ডিফারেন্সের পথপার্থক্যের সম্পর্ক আমরা এইচএসসি থেকে ডিরাইভ করে পড়ে এসেছি, এটা জানি, দেখা যায়। জি স্যার। তাহলে এখানে যে আমি যে ডেল্টা ভ্যালুগুলো বের করেছি 0, 2 পাই, 4 পাই, 6 পাই, আমি যদি অল্টারনেটলি এখানে ডেল্টার এই ভ্যালুগুলো বসাই তাহলে এই ফেজ ডিফারেন্সের জন্য ওয়েভগুলোর পাথ ডিফারেন্স কত হবে আমি পাবো না? জি স্যার। তোমরা জি, বসিয়ে স্যার। দেখো বাসায়, এই ভ্যালুগুলো আসবে। ঠিক আছে, এই ভ্যালুগুলো
আসবে। তাহলে এই ভ্যালুগুলো কিসের ভ্যালু বলো তো? ফেজ পথ ডিফারেন্সের ভ্যালু, পার্থক্যের পথ পথ পার্থক্য, পার্থক্য। পাথ ডিফারেন্সের ভ্যালু। মানে দুটো ওয়েভের ফেজ ডিফারেন্স যখন জিরো, সেই দুটো ওয়েভের পাথ ডিফারেন্সও জিরো, মানে তাদের পাথ ডিফারেন্স নাই, দুটো ওয়েভ একই ডিস্টেন্স ট্রাভেল করছে। দুটো ওয়েভের মধ্যে ফেজ ডিফারেন্স যদি 2π হয়, সেই দুটো ওয়েভের পাথ ডিফারেন্স হবে 1 ওয়েভলেন্থ। দুটো ওয়েভের ফেজ ডিফারেন্স যদি 4π হয়, সেই দুটো ওয়েভের পাথ ডিফারেন্স হবে 2λ, 2 ওয়েভলেন্থের সমান, এরকম আর কি। তাহলে পাথ ডিফারেন্স দুটো ওয়েভের মধ্যে যদি এই ভ্যালুগুলোর কোনো একটা হয়, তাহলে ওই ওয়েভ দুটো স্ক্রিনে সেম ফেজে মিট করবে এবং ওই পয়েন্টটা কি হবে? ব্রাইট হবে। সো এইটা আর এটা হচ্ছে ব্রাইট ফ্রিঞ্জের কন্ডিশনস ফেজ ডিফারেন্সের রেসপেক্টে আর পাথ ডিফারেন্সের রেসপেক্টে। সবার কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে আমি যদি এটা কিন্তু মেমোরাইজ করতে হবে, কারণ ডিফ্র্যাকশন পর্যন্ত অনেকবার আমি এই কন্ডিশন গুলো রিকল করব। বলবো যে দুটো ওয়েভের মধ্যে পাথ ডিফারেন্স কত হলে ব্রাইট হয়? উত্তর দিবে কি nλ হলে। মানে যে লাইট দুটো মিট করছে, মনোক্রোম্যাটিক লাইট দুটো, তাহলে ওয়েভ লেংথের হোল নাম্বার মাল্টিপল হলে পাথ ডিফারেন্স তখন ব্রাইট ফ্রিঞ্জ হয়। মনে থাকবে nλ বলতে হবে। কি বলতে হবে? n n lambda। ল্যামডা। n এর ভ্যালু কত কত? এগুলো, 1 2 3 4 0। ঠিক আছে? মনে রাখবে, স্টুডেন্টরা ভুল করে, ফেজ ডিফারেন্সে ল্যামডা আসবে না, পাই থাকবে। পাথ ডিফারেন্সে পাই আসবে না, ল্যামডা থাকবে। মনে থাকবে? জি স্যার। ভুল জি যাতে না স্যার। থাকে, ভুল যাতে না হয়, কন্ডিশন মুখস্থ মনে রাখতে হবে। দুটো ওয়েভের কথাটা আরেকবার বলবেন কাইন্ডলি? দুটো ওয়েভের পাথ ডিফারেন্স nλ হলে ওই দুটো ওয়েভ ব্রাইট ফ্রিঞ্জ ফর্ম করবে। মনে থাকবে? ইয়েস স্যার। জিজ্ঞেস করলে যাতে বলতে পারো, ঠিক আছে? ক্লাসে দেখাতে হবে, না বলতে পারলে কিন্তু মার দিবে ধরে, ঠিক আছে? আচ্ছা, তাহলে পাথ ডিফারেন্স 0 হলে ব্রাইট হবে, বুঝলাম, এটা একটা কন্ডিশন। আচ্ছা, সিমিলারলি ডার্কের কন্ডিশন বের করতে পারি না একই স্টেপ ফলো করে? ডার্ক মানে জি স্যার। ইন্টেন্সিটি কি? 0। আর 0। ইন্টেন্সিটি 0 হতে পারে, এই টার্ম তো 0 হবে না, এটা 0 হলে ইন্টেন্সিটি 0 হতে পারে। cos ডেল্টা/2 যদি 0 হয় তাহলে ইন্টেন্সিটি 0 হবে, ঠিক আছে? 0 হবে। তাহলে জি স্যার। এই যে cos ডেল্টা/2 0 হলে ইন্টেন্সিটি 0 হবে। আর cos ডেল্টা/2 0 মানে cos π/2 মানে cos 90 ডিগ্রি, তার ভ্যালু কত? 90 এর বেজোড় গুণিত। 0। cos 3π/2 সেটাও 0। cos 5π/2 সেটাও 0। তাহলে দেখতে পাচ্ছি 1π/2, 3π/2, 5π/2, 7π/2 মানে বেজোড় সংখ্যার গুণিতক হচ্ছে। তাহলে ইন জেনারেল কি লিখবো? cos এর 2n বেজোড় + 1 গুণিত। π/2। আমরা জানি তো যে 2n + 1 দিয়ে বেজোড় সংখ্যাকে জেনারেলি বেজোড় সংখ্যার স্ট্রাকচার রিপ্রেজেন্ট করে 2n + 1 দিয়ে। মনে আছে তো? এটা জানি তো। জি স্যার। জি স্যার। তার মানে n এর ভ্যালু এখানে 0 1 2 3 এন্ড সো অন। তাহলে বোথ সাইড থেকে যদি cos ফাংশন ইলিমিনেট করি আর 2টাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে ডেল্টার ভ্যালু কি কি আসবে? এগুলো আসবে পাই, 3π, পাই মানে 1π আর কি, 3π, 5π, 7π, 9π, তার মানে ইন জেনারেল লিখতে পারি 2n + 1 পাই। তাহলে ফেজ ডিফারেন্সের ডার্ক ফ্রিঞ্জের বা মিনিমার কন্ডিশন হচ্ছে এইগুলো। দ্যাট মিনস when two waves have a phase difference of odd multiple of pi, odd মানে বেজোড় গুণিত, odd মানে বেজোড়, when the phase difference between two waves is odd multiple of pi, those waves will meet in opposite phase on the screen and there will be a dark fringe for those waves, ঠিক আছে? জি স্যার, Yes, ঠিক sir. আছে। সিমিলারলি একই এক্সপ্রেশন ইউটিলাইজ করে পাথ ডিফারেন্সের ডার্কের কন্ডিশন আমরা বের করতে পারি এন্ড ইউ উইল গেট, এটা আমি আর এক্সপ্লেনেশনে যাচ্ছি না কারণ আমার ধারণা তোমরা বুঝতে পারছো, you will get 1λ/2, 3λ/2, 5λ/2, 7λ/2. That means odd multiple of half of the wavelength, right? Odd Yes. multiple of half of the wavelength. So ইয়েস স্যার। when two waves have a path difference of odd multiple of half of the wavelength, the waves will meet in opposite phase and there will be a dark fringe at that point. Okay, so if you are asked what is the condition of path difference for dark fringe, what will you say? It is 2n + 1 λ/2. +1 λ/2। 2n + 1 λ/2. Clear?
স্যার। Yes, sir. ওকে, সো আমরা যদি ইন্টেন্সিটির একটা গ্রাফ ফলো করি ফেজ ডিফারেন্সের রেসপেক্ট, আমি একটু সামারি করে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। একটু খেয়াল করো, এই যে এখানে ব্রাইটের কন্ডিশন গুলো আছে ফেজ ডিফারেন্সের, আর এখানে ডার্কের কন্ডিশন গুলো আছে। একটু সিকোয়েন্সিয়ালি বলছি। 0 ফেজ ডিফারেন্সে ব্রাইট, পাই ফেজ ডিফারেন্সে ডার্ক, 2 পাই ফেজ ডিফারেন্সে ব্রাইট, 3 পাই ফেজ ডিফারেন্সে কি ডার্ক, 4 পাই ফেজ ডিফারেন্সে ব্রাইট, 5 পাই ফেজ ডিফারেন্সে ডার্ক। সিকোয়েন্স বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, ব্রাইট মানে ইন্টেন্সিটি 4a স্কোয়ার, ডার্ক মানে ইন্টেন্সিটি 0। তাহলে আমি যদি একটা গ্রাফ প্লট করি এই রকম, তার আগে একটা জিনিস দেখানো দরকার তোমাদের। এই যে আমরা স্ক্রিনে তো এইভাবে দেখবো ইন্টারফারেন্স প্যাটার্ন, স্ক্রিনটাকে যদি 90 ডিগ্রি রোটেট করে এইভাবে চিন্তা করি, তার সাথে ইন্টেন্সিটি গ্রাফটাকে যদি অ্যালাইন করি, তাহলে ইন্টেন্সিটি গ্রাফটা দেখতে হবে এইরকম, ঠিক আছে? আমরা এক্স অ্যাক্সিসে ফেজ ডিফারেন্সের ভ্যালু প্লট করব, স্ক্রিনের সেন্ট্রাল পয়েন্ট এইটা, তার ডান দিকে অল্টারনেট ব্রাইট ডার্ক হবে, বাম দিকেও অল্টারনেট ব্রাইট ডার্ক হবে। তাহলে আমি যদি স্যার হ্যাঁ, স্যার আপনি বলেছিলেন ওই মাঝখানেরটা সবচেয়ে বেশি ব্রাইট হয়, সেটার ক্ষেত্রেও কি স্যার ইন্টেন্সিটি পোল স্কয়ার? না আমি কিন্তু মাঝখানেটা সবচেয়ে ব্রাইট হবে ওইভাবে বুঝতে পারোনি তুমি। আমি বলেছি ব্রাইট ফ্রিঞ্জের মিড পয়েন্টটা ব্রাইটেস্ট, ব্রাইট ফ্রিঞ্জের মিড পয়েন্টটা ব্রাইটেস্ট, ব্রাইট ফ্রিঞ্জের সেটার মিড ক্ষেত্রেও কি পয়েন্টটা ইন্টেন্সিটি ব্রাইটেস্ট, পোল আমি এটা বলেছি। স্কয়ার? আমি বলি নাই যে এইটাই ব্রাইটেস্ট ওইগুলার তুলনায়, এটা বলিনি, ঠিক আছে? আমার কথাটা বুঝতে পেরেছো? জি স্যার। স্যার এটার ক্ষেত্রেও কি পোল স্কয়ারই হবে ইন্টেন্সিটি? হ্যাঁ, যেখানে এ হচ্ছে ওয়েভের অ্যামপ্লিটিউড, ওইটার ভ্যালু বসালে যদি তোমার জানা থাকে তাহলে তুমি এক্সাক্ট ভ্যালুটা পাবা ইন্টেন্সিটি, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ, আচ্ছা, বুঝতে পেরেছি। সো এখন যদি আমরা ডেল্টার ভ্যালুগুলো প্লট করি, সেন্টারে 0, ডান দিকে পাই, 2 পাই, 3 পাই এভাবে স্কেল করেছি। সেন্টারের অপোজিট সাইড মিন করার জন্য বাম দিকে মাইনাস পাই, যদি বোঝা যাচ্ছে না এখানে, -2 পাই, -3 পাই, -4 পাই এইভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে? মাইনাস বলতে সেন্টারের অপোজিট সাইড মিন করছে, বুঝতে পারছো? এটা হচ্ছে স্ক্রিনের সেন্টার, ঠিক আছে? তার ডান দিকে পজিটিভ চিন্তা করলে বাম দিকে নেগেটিভ চিন্তা করছে, ঠিক আছে? ঠিক আছে? ইয়েস জি স্যার। স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে 0 ফেজ ডিফারেন্সের জন্য ব্রাইট ফ্রিঞ্জ হয়, একটু আগে আমরা দেখেছি। আমরা ওয়াই এক্সিসে যদি ইন্টেন্সিটি গ্রাফ এক্সিস চিন্তা করি, ধরে নিচ্ছি এটাই হচ্ছে হাইয়েস্ট ইন্টেন্সিটি ভ্যালু, তাহলে পয়েন্টটা প্লট করবো এখানে। আবার পাই ফেজ ডিফারেন্সের জন্য ডার্ক হয়, তাহলে ইন্টেন্সিটির পয়েন্ট প্লট করবো এখানে 0 ইন্টেন্সিটি। এই যে এটা ইন্টেন্সিটি এক্সিস, তাহলে 0 ইন্টেন্সিটি এই পজিশন, তাহলে এখানে এইটা বসবে। তাহলে অপোজিটে পাই এর জন্য এখানে পয়েন্ট প্লট করব। আবার 2 পাই পজিশনের জন্য ম্যাক্সিমাম ইন্টেন্সিটি হয়, তাহলে পয়েন্ট হবে এটা, তাহলে এখানেও -2 পাই এর জন্য পয়েন্ট হবে এটা। 3 পাই এর জন্য ইন্টেন্সিটি আবার 0, এই পয়েন্ট, এইখানে এই পয়েন্ট। 4 পাই এর জন্য ইন্টেন্সিটি ম্যাক্সিমাম, এখানে 4 পাই এর জন্য ইন্টেন্সিটি ম্যাক্সিমাম। 5 পাই এর জন্য ইন্টেন্সিটি 0, এই পয়েন্ট। 5 পাই এর জন্য ইন্টেন্সিটি 0, এই পয়েন্ট। এখন যদি গ্রাফের লাইনটা ড্র করি, এই যে একটু আগে যে তোমাদের বলেছি ইন্টেন্সিটি হাইস্ট থেকে ইন্টেন্সিটি 0-তে হঠাৎ করে যায় না, ইন্টেন্সিটি আস্তে আস্তে কমতে কমতে 0-তে যায়, তাই না? তাহলে আমরা লাইন টানার সময় হট করে ডিজিটাল যে সিগন্যাল স্কোয়ার ওয়েভ সেই রকম আমরা গ্রাফ ড্র করব না, আমরা গ্রাফটা গ্র্যাজুয়ালি কমাতে কমাতে এইভাবে 0-তে আসবে, আবার 0 থেকে বাড়তে বাড়তে আস্তে আস্তে এভাবে ম্যাক্সিমাম যাবে। তাহলে এরকম স্মুথ শেপের এরকম আমরা গ্রাফ পাবো, ঠিক আছে? স্মুথ শেপের আমরা গ্রাফ পাবো। ক্লিয়ার কথা? ঠিক আছে? জি জি স্যার। স্যার। তাহলে এটা হচ্ছে ইন্টেন্সিটি ভেরিয়েশন গ্রাফ ফর ইয়াংস ডাবল স্লিটস experiment. We can see close to the center of the screen, the graph has equal spike, equal height. স্পাইক গুলোর হাইট অলমোস্ট ইকুয়াল, এটা হচ্ছে সেন্টারের কাছাকাছি রিজিয়নে। তুমি যদি সেন্টার থেকে বেশি দূরে চিন্তা করো তাহলে ইন্টেন্সিটি আস্তে আস্তে কমবে, একটা না একটা সময় ইন্টেন্সিটি কমবে, তাই না? সেটা সেন্টার থেকে বেশি দূরে চিন্তা করবে। সো আমরা যা যা ডিসকাস করলাম এই পর্যন্ত যদি চিন্তা করি, তাহলে কোয়েশ্চেন এইভাবে আসতে পারে
যে in the case of Young's double slits experiment, obtain the conditions of bright and dark fringes, or obtain the conditions of maxima and minima. আর ম্যাক্সিমা মিনিমার কন্ডিশন বের করতে গেলে আগে এই ইকুয়েশনটা ডিরাইভ করতে হয়। এটাকে ইউটিলাইজ করে আমরা ম্যাক্সিমাম আর মিনিমামের এক্সপ্রেশন বা ভ্যালুস বের করেছি। শো গ্রাফিক্যালি দ্য ভেরিয়েশন অফ ইন্টেন্সিটি উইথ ফেজ ডিফারেন্স, এই যে এই গ্রাফটা, ঠিক আছে? আচ্ছা, আমি যদি বলতাম শো গ্রাফিক্যালি দ্য ভেরিয়েশন অফ ইন্টেন্সিটি উইথ পাথ ডিফারেন্স, প্লট করা যেত না? জি স্যার। যেত। দেখো পাথ ডিফারেন্সের জন্য তো আমি বসাতে পারতাম, এই যে এখানে পাথ ডিফারেন্স ল্যামডা 0 এর জন্য ব্রাইট, λ/2 এর জন্য ডার্ক। ল্যামডা বলতে 2 λ/2, তাই না? ল্যামডা মানে কি 2 λ/2 না কি? Yes, sir. Yes, sir. তার জন্য ব্রাইট। 3 λ/2 এর জন্য ডার্ক। এটা মানে কি λ/2 এর রেসপেক্টে লিখতে এটা কি লিখবো বলো তো? 4 λ/2। ভেরি গুড। 4 λ/2 এর জন্য ব্রাইট, 5 λ/2 এর জন্য ডার্ক। তাহলে এটা কি হবে? 6 λ/2. ভেরি গুড। তাহলে এখানে এক্সিসটা ওইভাবে লেভেল করবা, 0 λ/2, 2 λ/2, 3 λ/2, 4 λ/2, 5 λ/2, অপোজিট সাইডেও তাই মাইনাস সহ। পারা যাবে না? Yes, sir. আচ্ছা, জি স্যার। সো এই পর্যন্ত। আচ্ছা, লাস্ট একটা কথা বলে আজকে ছেড়ে দিচ্ছি, সেটা হচ্ছে দেখো তো, আমরা পাথ ডিফারেন্স প্রথমে 0 এর জন্য ব্রাইট পাচ্ছি, তাই না? Yes, sir. জি স্যার। জি আচ্ছা, স্যার। পাথ ডিফারেন্স 0 মানে কি মিন করে? এই যে দুটো ওয়েভ, আচ্ছা আমি এটা দেখাই, আমার যদি ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস তার সাথে একটু মিলিয়ে দেখি আসলে প্র্যাকটিক্যাল অবজারভেশন ম্যাচ করে কিনা, এটা একটু দেখবো। হ্যাঁ, পরের স্টেপ, দুটো ওয়েভের মধ্যে পাথ ডিফারেন্স বলতে কি মিন করে? পথ পার্থক্য। মানে দুটো ওয়েভ যদি ডিফারেন্ট ডিস্টেন্স ট্রাভেল করে, তাহলে একটা ওয়েভ যে এক্সেস ডিস্টেন্স ট্রাভেল করলো সেটাকেই তো পাথ ডিফারেন্স বলে দুটো ওয়েভের মধ্যে, তাই না? এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি এই দুটো ওয়েভের মধ্যে পাথ ডিফারেন্স কত, কে বলতে পারে? স্যার 0। 0। 0। 0। কেন? কারণ দুটো ওয়েভ একই ডিস্টেন্স ট্রাভেল করছে, এই জন্য 0, তাই তো? আর এরকম দুটো ওয়েভ যারা একই ডিস্টেন্স ট্রাভেল করছে তারা স্ক্রিনের কোন পয়েন্টে মিট করে? সেন্টার পয়েন্টে না? সেন্টার পয়েন্টে। জি স্যার। সেন্টার পয়েন্টে। তাহলে আমাদের যে কন্ডিশনস আমরা দেখলাম যে পাথ ডিফারেন্স 0 হলে ব্রাইট হয়, আর পাথ ডিফারেন্স 0 হতে পারে সেই ওয়েভের ক্ষেত্রে যারা সেন্টারে মিট করছে, তাহলে স্ক্রিনের সেন্টারটা কি ব্রাইট হওয়ার কথা না? জি জি স্যার। স্যার, ব্রাইট হওয়ার কথা। অবজারভেশনে তো তাই দেখতে পাচ্ছি, সেন্টারে কি ডার্ক আছে? No, না sir. স্যার। আচ্ছা, তাহলে এক্সামিনের সময় ঘুরিয়ে একটা কোশ্চেন আসে যে in the case of Young's double slits experiment mathematically show that the center of the screen, the central fringe will be bright, or the central fringe cannot be dark। তাহলে উত্তরটা তুমি কিভাবে দিবে? তুমি দুটো ব্রাইট আর ডার্কের পাথ ডিফারেন্সের কন্ডিশনস বের করবে, তাই না? অথবা অ্যাটলিস্ট প্রথমটা বের করবে, অ্যাটলিস্ট প্রথমটা বের করবে। প্রথমটা বের করে বলবে যে we can see when the path difference is 0 there can be a bright fringe। তারপর তুমি বলবে যে zero path difference is possible for those waves which meets at the center of the screen, that indicates the central fringe of the screen will be bright, or the central fringe of the screen cannot be dark। বুঝতে পারছো? মানে কোয়েশ্চেন জি অনেক স্যার। ভাবেই হতে পারে, জি যে স্যার। কনক্লুশনটা যত গুছিয়ে লিখতে পারবে সে মার্কস তত ভালো পাবে। ডেরিভেশন, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস তো সবাই করতে পারবে, উত্তর লেখার স্কিলের উপর ডিপেন্ড করে মার্কসের ভেরিয়েশন হবে, এটা বলতে যাচ্ছি। এনিওয়ে, যেটা বলতে চাচ্ছিলাম, দেখো তো তোমরা একটু দেখো পাশের যেই পয়েন্টে দুটো ওয়েভ মিট করছে, এই যে এই জায়গাটায় এনলার্জড ভিউ দেখানো হচ্ছে, এই দুটো ওয়েভ কি একই ডিস্টেন্স ট্রাভেল করছে? না No, স্যার। sir. কোনটা বেশি ডিস্টেন্স ট্রাভেল করছে? স্যার নিচেরটা বেশি। অবভিয়াসলি নিচেরটা। কতটুকু বেশি? কিভাবে পাবো? প্রথম ওয়েভের মানে স্যার, ওই যে কোথায় ইয়ে করছে। শর্টার ওয়েভের স্টার্টিং থেকে যদি একটা নর্মাল ড্র করি, তাহলে লঙ্গার ওয়েভের যে পয়েন্টে কাট করবে সেখান থেকে লঙ্গার ওয়েভের স্টার্টিং পর্যন্ত ডিস্টেন্সটাই তো পাথ ডিফারেন্স, তাই না?
জি স্যার, জি স্যার। স্যার। আচ্ছা, এই মোমেন্টে পাথ ডিফারেন্স দুটো ওয়েভের মতো ওয়েভ লেংথের রেসপেক্টে কতটুকু? এখান থেকে λ/2 এই পর্যন্ত একটা ওয়ান ওয়েভ লেংথ ল্যামডা, তার হাফ λ/2 অ্যামাউন্ট না, হচ্ছে ওখানে। λ/2। জি স্যার, λ/2 পাথ ডিফারেন্সের জন্য আমরা পেয়েছিলাম ডার্ক হওয়ার কথা। দেখো তো স্ক্রিনে তাই আছে না? জি স্যার, ডার্ক আছে। স্যার জিরো পাথ ডিফারেন্সে ব্রাইট ছিল, λ/2 তে ডার্ক। পরের স্টেপটাতে যাই, এখানে পাথ ডিফারেন্স কত? স্যার ল্যামডা। ল্যামডা, যেটাকে ল্যামডা তাই না, 1 ল্যামডা, যেটাকে জি স্যার। 2 λ/2 বলতে পারি। হ্যাঁ, λ/2 প্লাস λ/2 কত? 2 λ/2 না? জি স্যার। তার জন্য এই যে এইটা আর কি, ব্রাইট থাকার কথা। ব্রাইট স্যার। ব্রাইট ব্রাইট আছে, ব্রাইট আছে। তারপরের স্টেপ দেখো, পাথ ডিফারেন্স কত? স্যার 3 λ/2 3 λ/2। কি থাকার কথা? স্যার, dark। ডার্ক থাকার কথা। আছে? জি স্যার, আচ্ছা, পরেরটা অলরেডি বুঝতে পারছো কি হবে। জি স্যার। পাথ ডিফারেন্স কত? 4 2 λ/2 ল্যামডা। 4 এক্স্যাক্টলি, λ/2 ব্রাইট থাকার কথা, ব্রাইট আছে। তাহলে এটা বুঝতে পারছি আমরা। তাহলে দুটো ওয়েভের মধ্যে পাথ ডিফারেন্স কিভাবে বের করতে হয়? শর্টার থেকে লঙ্গারের উপর নর্মাল ড্র করব, ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে লঙ্গারের স্টার্টিং পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সটাই হচ্ছে দুটো ওয়েভের মধ্যে পাথ ডিফারেন্স। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট দেখলাম, সেন্ট্রাল পয়েন্ট থেকে যত দূরের পয়েন্টে ওয়েভ মিট করছে, তাদের পাথ ডিফারেন্সটা গ্র্যাজুয়ালি কি হচ্ছে? কমছে নাকি? কমছে? না, বাড়তে স্যার। বাড়ছে, বাড়ছে তাই না? এই যে এখন আরো বাড়ছে, 5 λ/2, আরো বাড়ছে 6 λ/2। সেন্টার থেকে উল্টো দিকেও কিন্তু একই ব্যাপার, এটার জন্য যা, এটার জন্য তাই। যেহেতু সেম টু সেম, এই জন্য উল্টো দিকে সিমুলেশনে আর দেখায়নি, বুঝতে পারছো? তোমরা আবার মনে করো না যে সেন্টার থেকে একদিকে হিসাবটা, সেন্টার থেকে দুই দিকেই একই ব্যাপার। এটার জন্য পাথ ডিফারেন্স যা হবে, এটার জন্য পাথ ডিফারেন্স তাই হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, লাস্ট কথা আজকের জন্য, সেন্ট্রালটার কোথায় গেল? হ্যাঁ, এই যে সেন্ট্রাল যে ব্রাইট ফ্রিঞ্জ, এটার জন্য এন এর ভ্যালু হচ্ছে 0। তার বোথ সাইডে এই দুটো প্রথম ডার্ক ফ্রিঞ্জ, এই দুটোকে বলে ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জেস আর ফার্স্ট মিনিমা। সেন্ট্রালটা কিন্তু ফার্স্ট ম্যাক্সিমা না, সেন্টার মিন সেন্টার। তার বোথ সাইডে প্রথম যে দুটো ব্রাইট ফ্রিঞ্জ দেখতে পাচ্ছি, আমরা ফার্স্ট ম্যাক্সিমা বললে এই দুটোকে মিন করব। মনে থাকবে? জি স্যার। জি স্যার।